আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী। সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে দীর্ঘদিন থেকে বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন বার্তা দেওয়ার চেষ্টা করছিলেন বিএনপি চেয়ারম্যান এবং নবনিযুক্ত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে যখন ভার্চুয়ালি তার কথা শুনতাম, তখন আমরা দেখেছি যে তিনি এই স্লোগানটিকে সামনে এনেছেন। বারবার তিনি তার নেতাকর্মী সাধারণ মানুষের সামনে এই বিষয়টি আগে এনেছেন যে সবার আগে বাংলাদেশ। এছাড়া গত 25 ডিসেম্বর তিনি 17 বছরের নির্বাসিত জীবন সমাপ্ত করে বাংলাদেশের মাটিতে যেদিন পা রেখেছিলেন, সেদিন তিনি 300 ফিট, যেটিকে আমরা 36 জুলাই এক্সপ্রেস ওয়ে নামে নতুন করে অভিহিত করি, সেখানে একটি সভায় তিনি কয়েক লক্ষ মানুষের সামনে ঘোষণা করেছিলেন যে আই হ্যাভ এ প্ল্যান। তো এই যে সবার আগে বাংলাদেশ এবং তিনি তার যে কথা যে আই হ্যাভ এ প্ল্যান, এই দুটির বাস্তবায়নের কিছু নমুনা কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে শুরু করেছি। ফেব্রুয়ারি মাসের 17 তারিখে তারেক রহমান সাহেব তার নেতৃত্বে বিএনপি সরকার শপথ গ্রহণ করেছে। আমরা দেখেছি বিএনপি এই দলীয় ফোরামের বাইরে দীর্ঘদিন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বিএনপির যারা সহযোগী ছিলেন, সে সমস্ত রাজনৈতিক দল থেকে তিনি উপযুক্ত ব্যক্তি বা নেতৃবৃন্দকে মন্ত্রিত্বে জায়গা দিয়েছেন। আমরা লক্ষ্য করেছি 17 ফেব্রুয়ারির সকালে সংসদ সদস্যগণ শপথ গ্রহণ করলেন। তারপরে এই রীতি অনুযায়ী বিএনপির সংসদীয় দলের যে বৈঠক, সেখানে সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী হিসাবে তারেক রহমানের নাম প্রস্তাব করা হয় এবং সর্বসম্মতিক্রমে সেটি গৃহীত হয়। সেই আনুষ্ঠানিকতার মধ্যে প্রথম যে বক্তৃতাটি তারেক রহমান সাহেব তার দলের নির্বাচিত সংসদ সদস্যদের উদ্দেশ্যে রেখেছেন, সেখানে তিনি নিশ্চয়ই ভবিষ্যতে তার সরকার, তার সংসদ, তার রাজনীতি, তার রূপকল্প, এগুলো নিয়ে তিনি নিশ্চয়ই তার সদস্যদেরকে গাইডলাইন দিয়েছেন। তবে যেটি সবচেয়ে বেশি ফোকাস হয়েছে, অত্যন্ত আশাপ্রদ হওয়ার মতো ঘটনা, সেটি হলো যে প্রথম বৈঠকেই তিনি সিদ্ধান্ত দিয়েছেন তার দলের সংসদ সদস্যরা, যেগুলো নিয়ে টিআইবি সহ নানা মাধ্যমে নানা ধরনের সমালোচনা ছিল, এবং এই প্রিভিলেজ অথবা রাষ্ট্রের সম্পদ নিজের অনুকূলে ভোগ করার যে ভোগবাদী প্রবণতা, সেখান থেকে বিএনপি সরে আসার একটা ইঙ্গিত দিল। সিদ্ধান্তটি এমন যে বিএনপি দলীয় সংসদ সদস্যরা তারা ট্যাক্স ফ্রি গাড়ি, যেটি আমরা জানি, যেটি নিয়েও এক ধরনের দুর্নীতি এবং অর্থের অপব্যবহার হতো, যে ধরনের গাড়ি ব্যবহার করার প্রয়োজন হতো না, সেই ধরনের দামি, যার ট্যাক্স 200 বা 300% এরকম আছে, এই গাড়িগুলো আনা হতো। গাড়িগুলো একটা সময়ের পরে অর্থের বিনিময়ে অনেক সংসদ সদস্য হস্তান্তর করতেন। তা নিয়ে নানা ধরনের কেলেঙ্কারির কথা আমরা জানি, মামলা মোকদ্দমার কথা জানি। অনেক সাবেক সংসদ সদস্য এসব বিষয় নিয়ে জেল বা হেনস্থার শিকার হয়েছেন, এমনটা আমরা জানি। সেই বদনামের জায়গা থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত হলো। এমনকি ঢাকা শহরে একজন এমপি বা মন্ত্রী তারা প্লট নিতেন, ফ্ল্যাট নিতেন, এমন একটি প্রিভিলেজ তাদের জন্য আইন আমলেই ছিল। আইনসঙ্গতভাবেই এই সুবিধাটি তারা পেতেন। সেখানে তারেক রহমান সাহেব প্রথম বৈঠকেই তার সংসদ সদস্যদেরকে জানিয়ে দিলেন যে ট্যাক্স ফ্রি গাড়ি, মানে প্লট বা ফ্ল্যাট বিশেষ সুবিধায় এগুলো আর নেওয়া চলবে না, তার সংসদ সদস্যরা নেবেন না। আমরা এখানে আর একটু দাবি রাখতে চাই, সেটি হলো আগামী পার্লামেন্টে সুবিধাজনক যে কোনো সেশনে এই আইন বিধিটি তুলে দেওয়া প্রয়োজন। এটি বিধি আছে, আমি নিলাম না, এটি নিঃসন্দেহে একটি ভালো সিদ্ধান্ত, কিন্তু এই বিধিটি থাকারই আর আবশ্যকতা নাই। এই আইনি সুবিধা বা বিধি বা এই কাঠামোটি এই যে পার্লামেন্টে যে প্রিভিলেজ সংসদ সদস্যরা পান, এখান থেকে তুলে দেওয়া প্রয়োজন, এবং আশা করি সেই বিলটি সর্বসম্মতিক্রমেই পাশ হবে। কারণ ইতিমধ্যে যারা বিরোধী দলের দায়িত্ব পেয়েছেন তাদের পক্ষ থেকেও এই ধরনের একটি কথা তারাও ঘোষণা আকারে বলেছেন। ফলে তারেক রহমান সাহেব অ্যাজ পার্লামেন্ট লিডার, সংসদ নেতা বা প্রধানমন্ত্রী হিসাবে তিনি প্রথমেই যে সিদ্ধান্তটি দিলেন, সেটি অত্যন্ত ইতিবাচক এবং জনগণকে সন্তুষ্ট করার মতো সিদ্ধান্ত। এরপরে আমরা দেখেছি যে তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরে তিনি কতগুলো কাজ করছেন যেগুলো রিমার্কেবল, উদাহরণ সৃষ্টি করার মতো।
সকাল 9টায় তিনি অফিসে গেছেন, এটি নিশ্চয়ই একটি উদাহরণ। এবং এই যে দেশে যে অর্থনৈতিকভাবে দেশের কাঠামোগত যে বিচ্যুতি ঘটেছে, পিছনে সরে গেছে, 2024 সালের 5ই আগস্টের পূর্ববর্তী যে সরকারগুলো ছিল তারা রাষ্ট্রকে অকার্যকর বা অনেকটাই ভঙ্গুর করে ফেলেছেন। সেখান থেকে উঠে আসলে কর্মঘণ্টা বাড়াতে হবে, সেখান থেকে উঠে আসতে গেলে আরও আন্তরিকতা নিয়ে কাজ করতে হবে এবং লিডারকে শো করতে হবে যে তিনি করতে চান, তার অনুসারীদেরকে এই বার্তা দেওয়া যে আমি করছি, তোমরাও করো যদি আমার সঙ্গে তাল মেলাতে চাও, আর আমার সঙ্গে যদি তাল মেলাতে না পারো তাহলে আল্লাহ হাফেজ। নিশ্চয়ই তিনি সেই ধরনের মেসেজই দিচ্ছেন, যার কারণে তিনি সকাল 9টায় অফিস করছেন। এছাড়া তিনি যথেষ্ট গুরুত্বপূর্ণ যেই ধরনের সিদ্ধান্ত আমরা উন্নত বিশ্বে দেশের প্রধান নির্বাহী তাদের পক্ষ থেকে দেখি, সে ধরনের বেশ কিছু উদাহরণ দেওয়ার মতো তিনি কিছু কর্মকাণ্ড বা সিদ্ধান্ত ইতিমধ্যে, সেই ব্যতিক্রমী সিদ্ধান্ত প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যে তিনি গ্রহণ করেছেন, যে সিদ্ধান্তগুলো এক অর্থে যুগান্তকারী বলা যায়। আমি সেই ব্যতিক্রমী সিদ্ধান্তগুলো আপনাদের সামনে একটি একটি করে তুলে ধরছি। নাম্বার 1 পয়েন্ট, প্রধানমন্ত্রী তারেক রহমান তার ব্যক্তিগত গাড়ি, নিজস্ব চালক ও নিজের কেনা জ্বালানি ব্যবহার করবেন তার চলাচলের জন্য। অর্থাৎ এক্ষেত্রে কোনো সরকারি সুবিধা তিনি নেবেন না, প্রয়োজনীয়টা নেবেন না, বাহুল্য তো নেবেনই না। এরপরে 2 নম্বর, জনদুর্ভোগের কথা মাথায় রেখে প্রধানমন্ত্রীর গাড়ি বহরে আগে যেখানে 13-14টি গাড়ি থাকতো আমরা জানি, সেই বহরে গাড়ি কমিয়ে 4টিতে নামিয়ে আনা হয়েছে। এটি একটি দ্বিতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এর ফলে যেটা হয় আমরা জানি, ঢাকা শহর ওভার পপুলেটেড একটা শহর, সেখানে পিক আওয়ারগুলোতে যানজট কেমন হয় এটাও আমরা জানি। প্রধানমন্ত্রী যদি 13-14টি গাড়ি নিয়ে চলেন, তার প্রোটোকলকে সামাল দিতে গেলে যে পথ দিয়ে তিনি যান সে পথে বিরাট ধরনের একটা নাগরিক বিড়ম্বনা তৈরি হয়, সাধারণের চলাচল মারাত্মক বিঘ্নিত হয়। এই কথাটি মাথায় রেখে 17 বছর একটি উন্নত রাষ্ট্র ব্রিটেনে থাকার অভিজ্ঞতা থেকে সমৃদ্ধ তারেক রহমান এই ধরনের একটি যুগোপযোগী সিদ্ধান্ত তিনি গ্রহণ করেছেন। থ্যাঙ্কস তারেক রহমান। 3 নম্বরে, প্রধানমন্ত্রী চলাচলের সময় সড়কের 2 পাশে পুলিশের সারিবদ্ধ অবস্থান নিতে হতো, যেটি আগে প্রচলিত ছিল, সেই প্রথা তিনি বাতিল করার সিদ্ধান্ত দিয়েছেন। আমরা জানি এর আগে দেখেছি আমরা, বিশেষ করে আওয়ামী সরকারের সময় প্রধানমন্ত্রীর প্রোটোকল দিতে যেয়ে বিভিন্ন মোড়ে এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য এবং তিনি যাতে তার চলাচল কোনোভাবে বিঘ্ন সৃষ্টি না ঘটে, সে কারণে সহস্রাধিক পুলিশের দাঁড়িয়ে থাকার দৃশ্য আমরা দেখেছি। এটি একেবারেই তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারেক রহমান। এই ব্যবস্থা তিনি বাতিল করেছেন। তিনি স্বাভাবিক যেভাবে চলাচল সেভাবেই তিনি চলাচল করবেন। 4 নম্বর, প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় অনুষ্ঠান ছাড়া সাধারণ চলাচলে গাড়িতে জাতীয় পতাকা ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছেন। আমরা জানি গাড়িতে জাতীয় পতাকা থাকলে সেটি স্বাভাবিক প্রোটোকলই পায়, সেটা নিয়ে স্বাভাবিক একটা তৎপরতা এবং অন্যের চলাচল এবং অন্যের যে নিরাপদ নিশ্চিন্ত যে যাতায়াত যোগাযোগ, এগুলো বিঘ্ন সৃষ্টি হয়ে যায়। ফলে প্রধানমন্ত্রীর গাড়িতে রাষ্ট্রীয় অনুষ্ঠান ছাড়া জাতীয় পতাকা ব্যবহার না করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন জনাব তারেক রহমান। 5 নম্বর, জনভোগান্তি কমাতে মন্ত্রিসভার বৈঠক অধিকাংশ সময় সচিবালয়ে আয়োজন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আমরা জানি প্রধানমন্ত্রীর দপ্তর, যেটি আগে গণভবন ছিল বা অন্তর্বর্তীকালীন সরকারের সময় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যেটি অনুষ্ঠিত হতো, দেখা যেত সেখানে এই যে 50-60 জন মন্ত্রী এবং এর সাথে কানেক্টিং সরকারের ঊর্ধ্বতন কর্তা ব্যক্তি, প্রধানমন্ত্রীর দপ্তরে নিয়োজিত ব্যক্তিগণ, এই যে প্রায় শতাধিক ভিভিআইপি, এদের আসার প্রয়োজন হতো প্রধানমন্ত্রীর দপ্তরে, যার কারণে স্বাভাবিকভাবেই একটা বিরাট সময় ধরে এই জনচলাচল যান চলাচল এগুলো বিঘ্নিত হতো, অনেকটা শহর থমকে যেতে হতো। এই ব্যবস্থাকে স্বাভাবিক করার জন্য, সহজ করার জন্য, মানুষের জীবন আরও নির্বিঘ্ন করার জন্য এখন প্রধানমন্ত্রী যাবেন সচিবালয়ে। বেশিরভাগ সময় সচিবালয়ে এই মন্ত্রী পরিষদের বৈঠক, সাপ্তাহিক বা বিশেষ বৈঠক, এগুলো অনুষ্ঠিত হবে বেশিরভাগ সময়। খুব প্রয়োজন হলে একমাত্র সেক্ষেত্রে প্রধানমন্ত্রীর দপ্তরে এটি আয়োজন হতে পারে, এরকমই একটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এছাড়া প্রশাসনিক কাজে গতি আনতে তিনি কর্মঘণ্টা বেশি ব্যবহার করছেন, এটি তো আমরা দেখেছি।
তাছাড়াও তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে শনিবারও তিনি অফিস করবেন। তো প্রধানমন্ত্রী যদি শনিবার অফিস করেন ছুটির দিনে, স্বাভাবিকভাবে প্রধানমন্ত্রীর দপ্তর এটি সচল থাকবে। প্রধানমন্ত্রী ওই দিন যাদের সঙ্গে বৈঠক করবেন বা যাদের সঙ্গে তার কনসার্ন কাজ থাকবে, সেটা দেশের যে প্রান্তে যে দপ্তর, যে পরিদপ্তর, যে অধিদপ্তরই হোক না কেন, প্রশাসনিক কাঠামোর যে অংশই ওই দিনের কর্মকাণ্ডে কনসার্ন থাকবেন, তাদেরকেও নিশ্চয়ই অফিস করতে হবে। এই যে শ্রমঘণ্টা এবং সপ্তাহে কাজের দিন বাড়ানো নিশ্চয়ই পিছিয়ে পড়া বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে একটা বড় ধরনের যুগান্তকারী ভূমিকা রাখবে, এমনটি আমরা বলতে পারি। কথাগুলো এ কারণেই উল্লেখ করলাম, হয়তো খাপছাড়া আপনারা অনেকেই এই কথাগুলো জেনেছেন, কিন্তু ভালো কাজকে যদি আমরা মানুষের সামনে প্রেজেন্ট না করি, উপস্থাপন না করি, এমনকি ভালো কাজের যদি আমরা প্রশংসা না করি, তাহলে ভালো কাজ করার ব্যাপারে উৎসাহ বা অনুপ্রাণিত হওয়া এখানেও ঘাটতি ঘটবে। যে কারণে আমরা মনে করি যে ধরনের ভালো কাজ, ভালো বার্তা আমাদের সামনে আসবে, এগুলো আমরা পপুলার করতে চাইব। কেন করব? যাতে আমরা সবাই আমাদের রাষ্ট্রে যিনি নেতৃত্ব দিচ্ছেন প্রধান নির্বাহী হিসেবে, তাকে ফলো করে যাতে আমরাও আমাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি। একজন মনীষীকে প্রশ্ন করা হয়েছিল যে আপনার হিসেবে দেশপ্রেমের সর্বোত্তম সংজ্ঞা কী? তিনি খুব সহজে উত্তর দিয়েছিলেন যে আপনার উপরে অর্পিত দায়িত্ব আপনি শতভাগ নিষ্ঠার সঙ্গে, উদ্যোগের সঙ্গে, মনোযোগের সঙ্গে, দায়িত্বশীলতার সঙ্গে, কমিটমেন্টের সঙ্গে পালন করুন। এটি আপনার দিক থেকে সর্বোত্তম দেশপ্রেম। আমরা তারেক রহমানের মধ্যে সেটি দেখছি। নিশ্চয়ই তাকে যারা আমরা অনুসরণ করব, তারা সেভাবেই এইগুলোকে অপারেট করার চেষ্টা করব। আরেকটি ছোট্ট ঘটনা উল্লেখ করে আমি আজকের আলোচনা শেষ করতে চাই। আমরা জানি এই যে তারেক রহমানের কর্মকাণ্ড দেখলে আমাদের মানসপটে ভেসে ওঠে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সেই মুখবায়ক। তিনি আমাদের কাছে একটা অন্যরকম অনুভূতি ছিলেন। বিশেষ করে আমরা যারা 80-90 দশকের তরুণ, যারা বাংলাদেশে স্বৈরাচার বিরোধী আন্দোলনে কন্ট্রিবিউট করেছি, তাদের কাছে বেগম জিয়া একটি অন্যরকম বিষয়। সেই শ্রদ্ধাবোধের জায়গা থেকেই আসলে আমাদের মানসপটে এই ভালো কাজ দেখলে বেগম খালেদা জিয়া আমাদের স্মৃতিস্পটে ভেসে ওঠে। আমরা জানি বেগম খালেদা জিয়া যে কোনো রমজানে, প্রথম রমজানে তিনি ইয়াতিমদের সঙ্গে একসঙ্গে ইফতার করতেন, তার পাশে ইয়াতিমরা বসতেন, তিনি পরবর্তীতে তিনি ফ্লোরে উঠে যেতেন এবং সকলের সঙ্গে সৌহার্দ্য, মাতৃস্নেহে তিনি তাদের সঙ্গে ইন্টারেকশন করতেন। এই দৃশ্য আমাদের চোখে ভাসে। আমরা এই দৃশ্যের পুনরাবৃত্তি দেখলাম বেগম জিয়ার পুত্রবধূ মিসেস তারেক রহমান, ডাক্তার জোবায়দা রহমান এবং বেগম জিয়ার নাতনি, যোগ্যতম নাতনি তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান, আধুনিক শিক্ষায় শিক্ষিত একজন তরুণী। এই দুইজন মহিষী নারীকে আমরা দেখলাম, তারা বেগম জিয়ার শূন্যস্থান পূরণে প্রথম রমজানেই তারা উদ্যোগী হলেন। রমজানের ডে 1-এ তারেক রহমান যে ঢাকা 17 আসনের সংসদ সদস্য, সেখানে আমরা দেখলাম তারেক রহমানের পক্ষ থেকে যে কয়টি ইয়াতিমখানা ওই নির্বাচনী এলাকার মধ্যে আছে, সম্ভবত সংখ্যাটি 14, সেখানে সেহেরি, ইফতার এবং রাতের খাবারের জন্য প্রয়োজনীয় খাদ্যপণ্য এবং অন্যান্য আরও কিছু সাপোর্ট সেখানে ডাক্তার জোবায়দা রহমান এবং ব্যারিস্টার জাইমা রহমান পরম মমতায় স্নেহে তাদের ব্যবস্থাপনায় এটি রমজানের 1-এ পৌঁছে দেওয়া হয়েছে। এবং একই সাথে আমরা দেখেছি ওই দিনই, অর্থাৎ পহেলা রমজান, ব্যারিস্টার জাইমা রহমান এবং ডক্টর জোবায়দা রহমান ভাসানটেকের একটি ইয়াতিমখানায় ইয়াতিম শিশুদের সঙ্গে এবং তথায় উপস্থিত বয়োজ্যেষ্ঠ নারীদের সঙ্গে তারা একসঙ্গে ইফতার করেছেন। এটি কোনো আনুষ্ঠানিক কাঠামোতে না, তারা ওদের মতোই ফ্লোরে বসে একসাথে এই ইফতার শেয়ার করেছেন। এটি নিশ্চয়ই বাংলাদেশের রাজনীতির সংস্কৃতি একটি নতুন সংযোজন। এখান থেকে আমাদের অনুসরণ করার মতো নিশ্চয়ই উপাত্ত আছে। এই যে আবেগ, এই যে মানুষকে আপন করে নেওয়ার ক্ষেত্রে যে রীতি, যেটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং তার কন্যা এবং তার স্ত্রী, এই যে উদাহরণগুলি তারা বাংলাদেশের রাজনীতিতে তৈরি করলেন, এটি আমাদেরকে নিশ্চয়ই নতুন বাংলাদেশের বার্তা দেয়। পরম স্নেহে ব্যারিস্টার জাইমা রহমান এই শিশুদের সঙ্গে তিনি মিশেছেন। আমরা দেখেছি
যে তিনি কোয়ার্ডারলি মিশেছেন, তিনি কাছে গিয়েছেন, গায়ে হাত দিয়ে কথা বলেছেন, তারা নানাবিধ তাদের যে প্রশ্ন কৌতূহল এগুলো তারা তার সামনে পেশ করেছেন, তিনি সহর্ষে সেগুলোর জবাব দিয়েছেন। এই শিশুদের স্মৃতিস্পটে তারা যতদিন জীবনযাপন করবেন, তারাও হয়তো একসময় বিখ্যাত কেউ হবেন, কেউ কেউ, তবে তাদের মানসপটে এই স্মৃতিটি নিশ্চয়ই চিরজাগরুক হয়ে থাকবে। এই ধরনের ভালো বার্তা, এই ধরনের অনুকরণীয় কাজ আমাদের রাষ্ট্রে যারা শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব, যারা ক্ষমতার শীর্ষে আছেন, তারা যদি আরও অধিকতর এইসব বিষয়ে মনোযোগী হন, রাষ্ট্র নিয়ে নতুন করে স্বপ্ন দেখার এই যে অবারিত যে সুযোগ, সেই সুযোগটি আমাদেরকে আরও অনুপ্রাণিত করবে। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।